পরী প্রকট হয়। একে একে পরী, তুমি এই ফুলের মধ্যে ছিলে? না গো মেয়ে, আমাকে যে এই দুষ্টু ডাইনি এই ফুলের মধ্যে বন্দি করে রেখেছে আর বলেছে যদি কোনো রাজপরিবারের সন্তান এই ফুলটি স্পর্শ করে তবেই আমি মুক্তি পাবো। কিন্তু পরী, আমি তো কোনো রাজপরিবারের সন্তান নই গো। না গো মেয়ে, গুলো সত্যি সত্যি সোনার ডিম দেয়। আর এদিকে সোনার ডিমের খবরটি রাজার কানে গিয়েও পৌঁছায়। সঙ্গে সঙ্গে রাজা রানীও চলে আসে টিনাদের বাড়িতে। শোন বল্টু, কোনো প্রজার কাছে জাদুর সোনার ডিম থাকতে পারে না। ওই হাঁসগুলো তুই আমাকে দিয়ে দে। কিন্তু দাদা, এই হাঁসগুলো শুধু আমার বাড়িতেই ডিম দিবে, অন্য কারো বাড়িতে ডিম দিবে না। এই হাঁসের সোনার ডিমগুলো নিতে হলে তোমাকে যে আমার বাড়িতেই থাকতে হবে। বেশ বেশ, আমি এখানেই থাকবো। ওই সোনার ডিমগুলো বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। আজকে বাংলা ম্যাডাম আমাকে শুধু শুধু মারলো। আমি তো করে কিছুই করিনি, শুধু একটু তোর সাথে কথাই বলেছি। তার জন্য কি আমাকে ম্যাডাম এভাবে মারবে? ববি, আমি তো তোকে বারবার করে বলেছি, ম্যাডাম চুপ করতে বলেছে রে। কথা বলিস না, কথা বলিস না। তারপরেও তুই আমার সাথে কথা বলেছিলি, তাই হয়তো ম্যাডাম রেগে গিয়ে তোকে মেরেছে রে। তবে এইসব নিয়ে তুই একদম মন খারাপ করিস না রে। শিক্ষকরা তো আমাদের গুরুজনের মতো, গুরুজনকে একটু শাসন করতেই পারে, বল? হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। এই টিনা দেখ, ওই যে দূরে একটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। জানিস, আমরা সেদিন আমার বাবার সাথে ওই রাজপ্রাসাদে গিয়েছিলাম। সে কি আর বলবো তোকে, রাজপ্রাসাদের ভেতরটা যে কত সুন্দর তোকে আমি বলে বোঝাতে পারবো না। আমি রাজপ্রাসাদে কি কি দেখেছিলাম জানিস? কি কি দেখেছিস রে ববি, আমাকে একটু বল না রে। আমি ওই রাজপ্রাসাদের ভেতরটাতে অনেক সুন্দর সুন্দর ফুল দেখেছিলাম। বিশাল বড় একটা বাগান ছিল, তার সাথে রাজপ্রাসাদের ভেতরে অনেক বড় আর সুন্দর একটা ঝাড়বাতি দেখেছিলাম। কি সুন্দর জিনিসপত্র বাবা, দেখে তো মনটা আমার একদম ভরে গিয়েছিল রে। ইস, আমরাও যদি এরকম একটা রাজপ্রাসাদে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। সেই কি রে ববি, তুই সত্যি বলছিস তো? রাজপ্রাসাদের ভেতরে সুন্দর সুন্দর ফুল আছে? তাহলে তো একবার আমাকে ওই রাজপ্রাসাদের ভেতরে যেতে হয়। রাজপ্রাসাদের ভেতরে তুই যেতে পারবি না রে টিনা, কারণ রাজপ্রাসাদের বাহিরে প্রহরী দাঁড়িয়ে থাকে। আর তাছাড়া প্রহরীরা ছোট ছোট বাচ্চাদের ভেতরে প্রবেশ করতে দেয় না, কারণ আমাদের মতো ছোট ছোট বাচ্চারা প্রাসাদের ভেতরে গিয়ে বাগান থেকে সব সুন্দর সুন্দর ফুলগুলো ছিঁড়ে বাড়িতে নিয়ে যায়, এজন্য। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তবে তুই যাই বলিস না কেন রে ববি, আমি আমার বাবাকে বলবো আমাকেও যেন এই প্রাসাদে নিয়ে যায়। তোর কথা শুনে যে এই প্রাসাদের ভেতরটা দেখার জন্য আমার মনটা অস্থির হয়ে যাচ্ছে রে। এইভাবে গল্প করতে করতে তারা যে যার বাড়িতে চলে যায়। এই তো মা চলে এসেছে। কি রে মা, সব পড়া ঠিকঠাক ভাবে দিতে পারছিস তো? আহা গিন্নি, মেয়েটা তো সবেমাত্র স্কুল থেকে বাড়ি ফিরলো। ওকে একটু বিশ্রাম নিতে দাও আর কিছু একটা খেতে দাও, তারপর এসব কথা জিজ্ঞেস করো। বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আমার কথা রাখবে তো? আমার একমাত্র মেয়ে আমাকে কিছু বলবে আর আমি সেটা শুনবো না? বাবা, আজকে ববি আমাকে বলেছে রাজপ্রাসাদের ভিতরে নাকি অনেক সুন্দর সুন্দর ফুল আছে, তার সাথে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রও আছে। তুমি আমাকে রাজপ্রাসাদে নিয়ে চলো না বাবা, আমি যে রাজপ্রাসাদটা একবার ঘুরে দেখতে চাই। না রে মা, তোকে ওই রাজপ্রাসাদে যেতে হবে না। ববি তোকে মিথ্যা কথা বলেছে মা। ওই রাজপ্রাসাদে কোনো ফুল নেই, শুধু ওখানে রাজা রানী থাকে। তুমি তো আমাকে মিথ্যে কথা বলছো বাবা। ববি আমাকে মিথ্যে কথা কেন বলবে? ও গিয়েছিল বলেই তো আমাকে বলেছে, তাই না? এখন তুমি আমাকে বলো তো, তুমি কি আমাকে প্রাসাদে নিয়ে যাবে নাকি যাবে না? আহ টিনা মা, ওসব কথা ছাড় তো। ববি হয়তো তোকে মজা করে বলেছে। চল না মা, চল খেয়ে নিবি, চল। না না মা, ববি আমাকে এইসব কথা একদম মজা করে বলেনি। তোমরা কেন আমাকে নিয়ে যেতে চাইছো না বলো তো?
আমি কি তোমাদের কাছে খুব বেশি কিছু চেয়েছি? শুধু একটু প্রাসাদটা ঘুরেই তো দেখতে চেয়েছি। আচ্ছা ঠিক আছে মা, আজকে আমি তোকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাব। এখন আর মন খারাপ করে থাকিস না মা, এখন খেয়ে নে মা। আমি যখন বলেছি আমি রাজপ্রাসাদে ঘুরতে যাব, তখন আমি যাবই যাব। এবার আমি বুঝতে পেরেছি তোমরা কেউ আমাকে ঘুরতে নিয়ে যাবে না। ঠিক আছে, তোমাদের আমাকে নিয়ে প্রাসাদে যেতে হবে না। আমি আর আজকে কিচ্ছু খাবো না। আমি এক্ষুনি নদীর পাড়ে যাচ্ছি। আজ থেকে আমি নদীর পাড়েই থাকবো, বাড়িতে আমি আর ফিরবই না। তোমরা থাকো তোমাদের বাড়িতে। এই আমি চললাম। দাঁড়া মা দাঁড়া, যাস না, একবার আমার কথাটা তো শুনে যা। টিনা শোন মা, যাস না। এই যা, মেয়েটা তো কোনো কথা না শুনেই চলে গেল। এখন কি যে করি? ও নিয়ে তুমি একদম চিন্তা করো না গিন্নি। বিকাল হলে আমি আমার টিনা মায়ের পছন্দের খেলনা নিয়ে ওর কাছে যাব। তখন দেখবে ও আর রাগ করে থাকতে পারবে না, ঠিক বাড়ি ফিরে আসবে। হ্যাঁ গো, তাই যেন হয়। আমি তো ভেবেছিলাম বাবা মা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এখন মনে হচ্ছে আমি একদম ভুল ভেবেছিলাম। আমার বাবা মা আমাকে একদম ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আমাকে ঠিকই ঘুরতে নিয়ে যেত। আমার মনটা একদম খারাপ করে দিল। ফিরবই না আর বাড়িতে, আমি আর ফিরবই না। টিনা নদীর পাড়ে একটি গাছের নিচে বসে এইসব কথা বলছিল। হঠাৎই সে দেখে নদীতে একটি বড় ফুল তার দিকেই ভেসে আসছে। আরে আরে, এইসব ব্যাপারে আমি কি দেখছি? ওই ফুলটা তো দেখছি আমার দিকেই বেশি আসছে। ফুলটা তো দেখছি ভারী সুন্দর। আমি আর কাজ করি, আমি ওই পানি থেকে ফুলটা তুলে নেই। ফুল যে আমার খুব পছন্দ। এই বলে টিনা যেই না ওই ফুলটি তুলে হাতে নেয়, সঙ্গে সঙ্গে সেই ফুলটি অদৃশ্য হয়ে যায় আর একটি পরী প্রকট হয়। একে একে পড়ি, তুমি এই ফুলের মধ্যে ছিলে? না গো মেয়ে, আমাকে যে এই দুষ্টু ডাইনি এই ফুলের মধ্যে বন্দি করে রেখেছে আর বলেছে যদি কোনো রাজ পরিবারের সন্তান এই ফুলটি স্পর্শ করে তবেই আমি মুক্তি পাবো। কিন্তু পরি, আমি তো কোনো রাজ পরিবারের সন্তান নই গো। না গো মেয়ে, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি রাজ পরিবারের সন্তান। কোনো এক কারণে যে তোমার বাবাকে রাজ পরিবার থেকে আলাদা করে দেয়া হয়েছে। কিন্তু পরি, আমার বাবাকে কেন আলাদা করে দেওয়া হয়েছে? এই বিষয় তুমি তোমার বাবা মাকে জিজ্ঞেস করলে সবটা জানতে পারবে। এখন আমি তবে যাই ঘুমিয়ে। তোমার কখনো কোনো সাহায্যের দরকার হলে এই নদীর পাড়ে এসে আমাকে ডেকো, আমি ঠিক চলে আসবো। এসব কথা বলে পরী অদৃশ্য হয়ে যায় আর টিনা তার বাড়িতে ফিরে যায়। এই তো আমার টিনা মা বাড়িতে ফিরে এসেছে। আমি জানতাম মা তুই আমাদের উপর রাগ করে থাকতে পারবি না। আমি এখনো তোমাদের উপর রাগ করে আছি বাবা মা। তোমরা আমাকে এখন বলো তো, তোমরা কেন রাজ পরিবার থেকে আলাদা হয়ে গেছো? আমরাও তো রাজ পরিবারের সদস্য। সে কি রে মা টিনা, তোকে এসব কথা কে বললো? এসব কথা তোকে পরি বলেছে মা? পরি একদম ঠিক কথাই বলেছে। আমরাও ওই রাজ পরিবারেরই সদস্য। আসলে আমরা দুই ভাই ছিলাম। একদিন মা আমাকে বলল, শোন বাবা, আমার তো অনেক বয়স হয়ে গেছে, তোর বাবাও তো বেঁচে নেই। আমি যে আর এই রাজ্য দেখাশোনা করতে পারছি না। তুই তো এই রাজ পরিবারের বড় ছেলে, তাই আমি ভাবছি এইবার তোকে এই রাজ্যের দায়িত্ব দেব। তুই হবি এই রাজ্যের নতুন রাজা। এসব কথা দূর থেকে আমার ভাই শুনে নেয়। তারপর তার বউকে গিয়ে সব কথা বলে দেয়। আর তারা হিংসার বশে নিজেদের মধ্যে ফোন দিয়ে আটতে থাকে। আর রাত হতে আমার ভাই আমার মাকে বলে, মা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। একটু আগে থেকে আমি দাদার ঘর থেকে শুনতে পেলাম। এই কথাগুলো এখন তোমাকে না বললে তোমার প্রাণ যে সংশয় হবেই। তাই কথাগুলো তোমাকে বলতে এলাম। শুনলাম দাদা নাকি তোমাকে হত্যা করে এই রাজ্যের রাজা হবে। তুমি কিছু একটা করো মা। তুমি কিছু না করলে
ওই শয়তান দাদা যে তোমাকে মেরে ফেলবে, আমরা কেউ বাঁচতে পারবো না। হায় রে বোন, কথা শুনে আমাকে আর তোর মাকে আমার মা রাজপ্রাসাদ থেকে বের করে দেয়। তারপর থেকে আমি আর তোর মা এখানে এসে বসবাস শুরু করি। তুই যেহেতু অনেক ছোট ছিলি মা, তাই এসব কথা তোকে বলা হয়নি। কাকা আমাদের সাথে এত বড় অন্যায় করেছে, আমি বেঁচে থাকতে এই অন্যায় কিছুতেই সহ্য করব না। আমি তোমাকে তোমার অধিকার ফিরিয়ে দেবই দেব বাবা, তুমি দেখে নিও। পরি, ও পরি, কোথায় গো তুমি? আমাকে তুমি দেখা দাও পরি, তোমার সাহায্যের যে আমার খুব প্রয়োজন পরি। তখনই পরি প্রকট হয় আর টিনা পরীকে সমস্ত কথা খুলে বলে। তাহলে তো তোমার বাবার সাথে অনেক অন্যায় হয়েছে, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। দাঁড়াও, আমি তোমাকে কিছু হাঁস উপহার দিচ্ছি। এই হাঁসগুলো তোমায় সোনার ডিম দিবে, আর এই সোনার ডিমগুলো দিয়ে তুমি কি করবে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। এই বলে পরি জাদু করে কয়েকটা হাঁস প্রকট করে আর হাঁস দিয়ে কি করতে হবে সেটাও বলে দেয়। এরপর টিনা পরীকে ধন্যবাদ দিয়ে তার বাড়িতে ফিরে যায় আর বাড়িতে গিয়ে তার বাবা মাকে সমস্ত কথা খুলে বলে। এইভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন টিনার হাঁসগুলো সত্যি সত্যি সোনার ডিম দেয় আর এদিকে সোনার ডিমের খবরটি রাজার কানে গিয়েও পৌঁছায়। সঙ্গে সঙ্গে রাজা রানীও চলে আসে টিনাদের বাড়িতে। শোন বল্টু, কোনো প্রজার কাছে জাদুর সোনার ডিম থাকতে পারে না, ওই হাঁসগুলো তুই আমাকে দিয়ে দে। কিন্তু দাদা, এই হাঁসগুলো শুধু আমার বাড়িতেই ডিম দিবে, অন্য কারো বাড়িতে ডিম দিবে না। এই হাঁসের সোনার ডিমগুলো নিতে হলে তোমাকে যে আমার বাড়িতেই থাকতে হবে। বেশ বেশ, আমি এখানেই থাকবো। এই সোনার ডিমগুলো বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। সোনার ডিম বিক্রি করার টাকা দিয়ে এখানে আমি আরেকটা রাজপ্রাসাদ বানিয়ে নিব। যা যা, তুই এখন এখান থেকে চলে যা। এরপর শিয়াল শিয়ালিনী আর টিনা রাজপ্রাসাদে চলে যায়। এদিকে বাঘ আর বাঘিনী যেই না সোনার ডিমগুলো ছুঁতে যায়, অমনি সোনার ডিমগুলো অদৃশ্য হয়ে যায় আর হাঁসগুলো তাদেরকে গিলে খেয়ে নেয়। অন্যদিকে আরে বাহ, রাজপ্রাসাদের বাগানটা দেখতে কত সুন্দর। ববি তো তাহলে সত্যি কথাই বলেছিল, প্রাসাদের বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। আজকে আমি খুব খুশি বাবা, আমার যে খুব আনন্দ হচ্ছে। পাগলি মেয়ে আমার। করতে হঠাৎই আকাশে উড়ে যেতে থাকে। এই যে ছোট্ট সোনামণি, এইখানে একা একা কি করছো? আমার হাতে দেখো কত রকমের বেলুন। নেবে নেবে বেলুন নেবে? হাতির সাথে শিয়ালিনী ও বানরও উঠতে থাকে। এক পর্যায়ে তারা অদৃশ্য হয়ে সেই বেলুন ঘরে চলে যায়। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। কি সুন্দর খাবারের গন্ধ আসছে। মা, ও মা, তুমি কি না এখন রান্না করছো? আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না মা। আরে সোনা মেয়েটা আমার স্কুল থেকে চলে এসেছে, অথচ আমার কিনা এখনো রান্নাই হয়নি। তুই এক কাজ কর মা, ঘর থেকে একটু গুড়মুড়ি খেয়ে খেলা কর, রান্না হলে আমি তোকে খেতে দিচ্ছি, কেমন? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। এরপর ববি গুড়মুড়ি খেয়ে বাইরে খেলা করতে চলে যায়। মা, এই ভর দুপুরবেলা তো কেউ বাহিরেই ভিড় হয়নি, শুধুমাত্র আমি একাই খেলতে চলে এলাম। সে যাই হোক, আমি একা একাই বরং খেলা করি, একটু পর তো সবাই চলে আসবে। আমি তো টিনা আর শিকুকে বলে এসেছি, খাবার খেয়ে তোরা খেলতে চলে আসিস। ববি যখন একা একা এসব কথা বলছিল, ঠিক তখনই তার সামন দিয়ে এক বৃদ্ধা বেলুন নিয়ে যাচ্ছিল। বেলুন নিয়ে যাও, বেলুন, রং বেরঙের বেলুন। এসো এসো ছোট্ট সোনামণিরা, তোমাদের জন্য বেলুন নিয়ে এসেছি, নিয়ে যাও নিয়ে যাও, বেলুন নিয়ে যাও।
উমা, এই বুড়ি দিদা তো দেখছি কত সুন্দর সুন্দর বেলুন নিয়ে এসেছে। বেলুনগুলো দেখতেও কত সুন্দর, কিন্তু আমি তো টাকা নিয়ে আসিনি। এখন বেলুন নিব কি করে? বুড়ি দিদা, ও বুড়ি দিদা, আমাকে একটা বেলুন দেবে গো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। তোমাদের মতো ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্যই তো বেলুনগুলো আমি নিয়ে এসেছি। তোমাদের দেব না তা কি করে হয়? কিন্তু বুড়ি দিদা, আমার কাছে তো কোনো টাকা নেই গো। না না সোনা, তোমাকে কোনো টাকা দিতে হবে না। আমি তোমাকে এমনিতেই বেলুন দিচ্ছি, এই নাও। এরপর বৃদ্ধা ববিকে একটা বেলুন দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে বাঘিনী চলে আসে। এই যে মা ববি, তোকে আমি কতক্ষণ ধরে করছি, আর তুই কিনা এখানে খেলা করছিস? আয় মা আয়, কাবি চল, নিশ্চয়ই তোর অনেক খিদে পেয়েছে। না না মা, আমি তো গুড়মুড়ি খেয়েছি, আমার একটুও খিদে পাইনি। আমি এখন এই বেলুনটা দিয়ে খেলা করব। তাছাড়া এখন আমার বন্ধুরাই তো চলে আসবে। তুমি বাড়িতে চলে যাও মা, আমি বিকেলবেলা ঠিক বাড়িতে ফিরে যাবো। সে কি রে মা, তুই বেলুন কোথায় পেলি? তোর কাছে তো কোনো টাকা ছিল না, তাহলে তোকে বেলুন কে দিল? এক বুড়ি দিদা বেলুন বিক্রি করছিল মা, সেই তো আমাকে দিয়েছে। তোকে আমি কতবার করে বলেছি ববি, অচেনা কারো কাছ থেকে কোনো কিছু নিবি না। সে যাই হোক, নেই যখন ফেলেছিস তখন তুই খেলা কর মা, আমি যাই বাকি কাজগুলো সেরে নেই। এই বলে বাঘিনী বাড়িতে চলে যায়। আর ববি বেলুন নিয়ে খেলা করতে করতে হঠাৎই আকাশে উড়ে যেতে থাকে। এসব কি হচ্ছে নাকি? আমি আমি এভাবে উড়ে যাচ্ছি কি করে? মনে তো হচ্ছে এই বেলুনটা আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ও বাবা গো, নিচের দিকে তাকালেই তো আমার কেমন ভয় লাগছে। একবার যদি বেলুনটা ঠাস করে ফেটে যায়, তাহলে তো আমি নিচেই পড়ে যাবো, আর আমার পাটাও তো ভেঙে যাবে। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। মা, ও মা, কোথায় তুমি? আমাকে বাঁচাও, এই বেলুনটা যে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এইভাবে উড়তে উড়তে ববি সেই জঙ্গলে থাকা একটি বেলুন বাড়িতে চলে যায়। দেখতে দেখতে রাত নেমে আসে। রাত হতেই বাঘিনী তার মেয়েকে সবার বাড়িতে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু সে ববিকে কোথাও খুঁজে পায় না। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন সকালবেলা শিয়ালিনীর মেয়ে টিনা বাহিরে খেলা করছিল। তখন এসে বৃদ্ধা বেলুন হাতে করে সেখানে আসে আর বলে, এই যে ছোট্ট সোনামণি, এইখানে একা একা কি করছো? আমার হাতে দেখো কত রকমের বেলুন। নেবে নেবে বেলুন নেবে? না না বুড়ি দিদা, আমি নেব না। আমার মা আমাকে বলে দিয়েছে অচেনা কারো থেকে কোনো কিছু না নিতে। যদি মা বুঝতে পারে আমি তোমার থেকে বেলুন নিয়েছি, তাহলে আমাকে খুব মারবে। বোকা মেয়ে, তোমার মা কি করে বুঝবে তুমি আমার কাছ থেকে বেলুন নিয়েছো? জিজ্ঞেস করলে বলবে তোমার বন্ধু তোমাকে এই বেলুনটা দিয়েছে। এই ধরো, এই নীল রঙের বেলুনটা তোমার জন্য। এই বলে বৃদ্ধা টিনাকে সেই বেলুনটি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখনই সে ববির মতো আকাশে উড়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। এসব কি হচ্ছে? আমি উড়ে যাচ্ছি কেন? মা, কোথায় তুমি? আমাকে বাঁচাও মা, আমি যে উড়ে যাচ্ছি। এই বেলুনটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বাঁচাও, বাঁচাও মা। মেয়ের এমন চিৎকার শুনে শিউলি ঘর থেকে বেরিয়ে আসে আর দেখতে পায় টিনা বেলুনের সাথে উড়ে যাচ্ছে। শিয়ালিনী এসব কাণ্ড দেখে তো চিৎকার করতে থাকে। কে কোথায় আছো? আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়ে যে উড়ে যাচ্ছে, বাঁচাও আমার মেয়েকে। শিয়ালিনীর এমন চিৎকার শুনে বনের পশুরা তার বাড়িতে এসে ভিড় জমায় আর সবাই দেখতে পায় টিনা একটা বেলুন হাতে নিয়ে উড়ে যাচ্ছে। দেখতে দেখতে হঠাৎই টিনা অদৃশ্য হয়ে যায়। জানিস শিয়ালিনী, আমার মেয়েটাও না কালকে একটা বেলুন দিয়ে খেলা করছিল, তারপর থেকে ও আর বাড়িতেই ফিরে আসেনি রে।
আমি ওকে সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও মেয়েটাকে খুঁজে পাইনি। আর আজকে কিনা টিনা মাও এইভাবে বেলুন নিয়ে অদৃশ্য হয়ে গেল। এইসব কি হচ্ছে বলতো? আমার মনে হচ্ছে এই বেলুনের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আমাদেরকে এই বেলুনওয়ালির খোঁজ করতে হবে, তারপর আমাদের সন্তানদের ফিরিয়ে আনতে হবে। চলো সবাই, আমরা বনের ওই দিকটায় বেলুনওয়ালিকে খুঁজতে যাই। এই বলে সবাই মিলে জঙ্গলের দিকে হাঁটতে থাকে আর তারা সবাই সেই বেলুনওয়ালিকে দেখতে পায়। এই বুড়ি, দাঁড়াও দাঁড়াও বলছি, তুমি কোত্থেকে এসেছো? আর তাছাড়া তুমি বেলুন বিক্রি করছো কেন? এই বেলুনের কারণে আমাদের ছেলেমেয়েরা হারিয়ে যাচ্ছে। সত্যি করে বলো তো, তোমার উদ্দেশ্যটা কি? এসব কথা বলে হাতি বৃদ্ধার হাত থেকে বেলুনগুলো কেড়ে নেয় আর সাথে সাথে সেই বৃদ্ধা তার আসল রূপে ফিরে আসে আর সে অদৃশ্য হয়ে যায়। এদিকে তৎক্ষণাৎ হাতিও আকাশে উড়ে যায়। এ কি, আমার মতো এত বড় একটা হাতিকে কিনা এই বেলুনটা উড়িয়ে নিয়ে যাচ্ছে? তোমরা কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। ঠিক তখনই শিয়ালিনী আর বানর মিলে একটা বড় দড়ি নিয়ে আসে আর সে দড়ি হাতির দিকে ছুঁড়ে মারে। হাতি সেই দড়িটা ধরে ফেলে। হাতির সাথে শিয়ালিনী ও বানরও উঠতে থাকে। এক পর্যায়ে তারা অদৃশ্য হয়ে সেই বেলুন ঘরে চলে যায়। আমি বেঁচে থাকতে আমার রাজ্যে এত বড় অন্যায় কিছুতেই হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে। না না, আর দেরি করলে চলবে না, আমাকে এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। এই বলে সিংহ মহারাজ তান্ত্রিক বাবার কাছে যায় আর তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে। এ তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। এই বনে একটা ভয়ঙ্কর পেতনি ঢুকে পড়েছে, বুঝেছিস? এই পেতনি যে সে পেতনি নয়, এ অনেক বছরের পুরনো পেতনি। একে তো যেন তেন ভাবে কিছু করা যাবে না, কারণ এ ভীষণ শক্তিশালী। কিন্তু বাবা, এই যে আমাদের বনের পশু পাখিদের ধরে নিয়ে যাচ্ছে, তারা কোথায় আছে, কিভাবে আছে, আমি তো কিচ্ছু জানি না। বনের রাজা হিসাবে প্রজাদের রক্ষা করা যে আমার দায়িত্ব। যে করে হোক তান্ত্রিক বাবা, আপনি আমাকে একটা উপায় বলে দিন। প্রজাদের যে আমায় রক্ষা করতেই হবে। হ্যাঁ, উপায় অবশ্য একটা আছে। শোন বাচ্চা, যে করে হোক তুই যদি ওই পেতনির শরীরে আগুন লাগিয়ে দিতে পারিস, তাহলে ওই পেতনির সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। তাহলেই কেবল তোর প্রজারা রক্ষা পাবে। কিন্তু কাজটা খুবই সাবধানে করতে হবে। উল্টাপাল্টা কিছু হলে পরে কিন্তু তুই বিপদে পড়ে যাবি। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না বাবা, আমি সবকিছু সামলে নিব। আমি তাহলে এখন আসি বাবা। এই বলে সিংহ মহারাজ সেই বেলুন বাড়িতে পৌঁছে যায়। তার হাতে ছিল জ্বলন্ত আগুনে ভরপুর একটি মশাল। অনেক কষ্ট করে তোদের সবাইকে আমি ধরে এনেছি। এখন শুধু রাত হবার পালা। আজ রাতে তোদের সব কটাকে বলে দিয়ে আমি বুড়ির রূপ থেকে যুবতী রূপে ফিরে আসবো আর অমর হয়ে যাব। তোরা মরার জন্য প্রস্তুত হ। মা, ও মা, তোমরা তো সবাই এখানে আছো, কিছু একটা করো না মা, পেতনিকে মেরে ফেলো, নইলে যে আমরা সবাই মরে যাব। কি করে যে পেতনির হাত থেকে আমরা রক্ষা পাবো কে জানে। আমাদের হাতে তো কোনো অস্ত্র নেই যেটা দিয়ে আমরা সবাই মিলে পেতনির সাথে যুদ্ধ করব। আজ হয়তো আমাদের শেষ রক্ষা আর হবে না। আমি থাকতে তোমাদের কিচ্ছু হবে না। আমি যে আমার প্রজাদের খুব ভালোবাসি। আমার প্রজারা যদি বনে না থাকতে পারে তাহলে আমার থেকে কি লাভ? প্রজা ছাড়া রাজ্যে যে রাজা মানায় না। আমি তোমাদের রক্ষা করেই ছাড়বো, ভয় নেই তোমাদের। ভালোই হয়েছে তুই চলে এসেছিস, এবার তোকেও এদের সাথে বলে দেব। কিন্তু একে তুই তো দেখছি হাতে করে মশাল নিয়ে এসেছিস। সরে যা, আমার সামনে থেকে সরে যা বলছি। আমি যে আগুন সহ্য করতে পারছি না। সরে যা, সরে যা বলছি। সরে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি। তোকে ভৎস করে আমি আমার প্রজাদের নিয়ে যেতে এসেছি। আজ তোর দিন শেষ, শয়তান পেতনি। এই বলে সিংহ মহারাজ পেতনির শরীরে আগুন জ্বালিয়ে দেয় আর পেতনি চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যায়। তার সাথে সেই বেলুন বাড়িও অদৃশ্য হয়ে যায়। তারপর সিংহ মহারাজ সবাইকে মুক্ত করে বনে ফিরে আসে। এরপর থেকে সবাই মিলে হাসি খুশিতে বনে থাকতে লাগে। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। ওরা আমার কাছ থেকে আমার ছোট মেয়েকে কেড়ে নিয়েছে।
আমিও ওদের থেকে ওদের সন্তানদের কেড়ে নিব। এই বলে শিয়ালিনী ডাইনি শিয়ালপাড়া জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। শিয়ালিনী ডাইনি উড়ে যেতে যেতে দেখলো একটি মাঠে বাচ্চারা খেলা করছে। ছোট্ট ছোট্ট কচি কচি ছানা, এই ছানাদেরকে আমি আমার আস্তানায় নিয়ে যাব। কিন্তু আমি যদি আমার ডাইনি রূপে ওদের সামনে যাই তাহলে তো ওরা আমাকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। কি করা যায়, কি করা যায়? পেয়েছি পেয়েছি বুদ্ধি, আমাকে সাধারণ শিয়ালিনী রূপে ওদের সামনে যেতে হবে। এই বলে ডাইনি শিয়ালিনী একটি সাধারণ শিয়ালিনীর রূপ নেয়। এরপর ডাইনি রূপে শিয়ালিনী তার জাদু শক্তি দিয়ে বিভিন্ন রকমের চকলেট প্রকট করে, আর তারপর সেই চকলেটগুলো নিয়ে সেই বাচ্চাদের সামন দিয়ে যেতে লাগে। চকলেট নাও চকলেট, মজার মজার মিষ্টি স্বাদের চকলেট আছে, নিয়ে যাও নিয়ে যাও, মজার মজার চকলেট নিয়ে যাও। 1 টাকা করে চকলেট নিয়ে যাও, বিভিন্ন রকমের চকলেট আছে, নিয়ে যাও নিয়ে যাও। ডাইনি রূপী শিয়ালিনীর এমন কথা শুনে সব বাচ্চারা সেখানে চলে আসে। আর শেফালি শিয়ালিনীর মেয়ে টিনা বলে, আন্টি ও আন্টি, আমায় একটা চকলেট দিবে গো? আমার চকলেট খেতে খুব ভালো লাগে। জানো আন্টি, আমার কাছে 1 টাকাও নেই। আরে এই টিনা, শুধু তোকে কেন চকলেট দেবে রে? আন্টি ও আন্টি, আমাকে চকলেট দেবে না? কেন দেব না বাচ্চারা, আমি তোমাদের সবাইকে চকলেট দেব। তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, আমি তোমাদের সবাইকে ফ্রিতে চকলেট দেব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আন্টি? শর্তটা হলো আমার সাথে তোমাদের সবাইকে আমার বাড়িতে যেতে হবে। সেখানে অনেক সুন্দর সুন্দর চকলেট আছে, সাথে অনেক বেলুনও আছে। বলো, তোমরা কি আমার সাথে আমার বাড়িতে যাবে? ও মা, তাই নাকি গো আন্টি? তোমার বাড়িতে অনেক বেলুনও আছে, তাহলে তো তোমার সাথে তোমার বাড়িতে যেতেই হয়। এই হালিমা, মিনা, সাকি, হরিণী, চল আমরা আন্টির বাড়িতে যাই। এরপর সবাই শিয়ালিনী রূপী ডাইনির সাথে ডাইনির বাড়িতে যায়। ডাইনির এমন ভয়ঙ্কর চেহারা দেখে তো বাচ্চারা ভয় পেয়ে যায়। কি আন্টি, তো তোমার চেহারা এমন ডাইনির মতো কেন হলো? ওরে বাবা, কি ভয়ঙ্কর দেখতে। কে তুমি? আমি হলাম ডাইনি রে ডাইনি। আমার কাজ হলো সমস্ত বাচ্চাদের চুরি করা। তাই তো আমি তোদের মিথ্যে বলে আমার আস্তানায় নিয়ে এলাম। আজ থেকে তোরা এখানেই থাকবি, আর তোদের বাবা মারা তোদেরকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাবে। বুঝতে পেরেছিস? না না, এমন কাজ তুমি ভুলেও করো না। আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আমরা আমাদের বাবা মার কাছে যাব। ছেড়ে দাও আমাদের। তুমি কি জানো, আমার বাবা অনেক শক্তিশালী। আমার বাবাকে সবাই বাঘ মামা বলে। ছেড়ে দাও বলছি। এই, একদম চেঁচামেচি করবি না, নইলে কিন্তু তোদের ঘাড় মটকে খাবো। এই আমি বলে দিলাম। শোন, আজ থেকে তোরা এখানেই থাকবি, এখানেই খাবি। তোদের যা খেতে ইচ্ছে করবে আমায় বলবি, বুঝেছিস? আমি তোদের সবকিছু এনে দিব। তবুও তোরা তোদের বাবা মায়ের কাছে যেতে যাবি না, নইলে কিন্তু ঘাড় মটকে খাবো। ডাইনির এমন কথা শুনে শেফালি শিয়ালিনীর মেয়ে টিনা মনে মনে বলল, এই ডাইনি তো আমাদের খাবে না। আমাদের যা যা খেতে ইচ্ছে করবে ও তো আমাদের তাই তাই খাওয়াতে চাইলো। আমার মনে হয় ও ভালো ডাইনি। আচ্ছা, একবার আমি ওকে জিজ্ঞেস করি তো, ও কি করে ডাইনি হলো? নইলে আমি ওনাকে সাহায্য করব কি করে? মা তো বলেছে সবাইকে সাহায্য করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শিয়ালিনী ডাইনি আন্টি, আজ থেকে আমরা সবাই এখানে থাকবো। কিন্তু তুমি বলো তো, তুমি কি করে এমন ডাইনি হলে? আর কেনই বা তুমি আমাদেরকে ধরে এনে আমাদের বাবা মাকে কষ্ট দিতে চাইছো?
তোরা শুনবি আমার কষ্টের কথা? শোন শোন তাহলে। আমি ছিলাম বিধবা এক শিয়ালিনী। আমার সাথে আমার 5 বছরের একটা মেয়েও ছিল। আর আমার স্বামীর অনেক ধন সম্পত্তি ছিল। একদিন এক রাতে আমাদের শিমুলতলি জঙ্গলের মিচকে শিয়াল আমাদের বাড়িতে আসে। বাড়িতে এসে আমার সেই ছোট্ট মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর আমার বাড়ির সমস্ত সোনা গহনা টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। আমি বাধা দিতেই ওই দুষ্টু পাজি মিচকে শিয়াল আমাকে খুন করে ফেলে। জঙ্গলের সবার সামনে আমার মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যায়, আবার আমাকেও খুন করে ফেলে। জঙ্গলের কেউ আমাকে সাহায্য করতে আসেনি। আর আমার অভাবে মৃত্যু হওয়াতে আমি ডাইনি হয়ে যাই। সেদিন থেকেই আমি ভেবেছি আমি কোনো বাবা মাকে তাদের সন্তান নিয়ে সুখে থাকতে দিব না। একটা সন্তান হারা মার যে কত কষ্ট সেটা আমি তাদেরকে বুঝিয়ে দেব। আমার সন্তানকে সেদিন ওরা কেউ বাঁচায়নি। এবার শুনলে তো আমি কত কষ্ট পেয়েছি। হ্যাঁ আন্টি, তুমি অনেক কষ্ট পেয়েছো। কিন্তু কিন্তু আন্টি, তুমি সন্তান হারিয়েছো বলে অন্যদেরকে কেন এভাবে কষ্ট দিবে? যে মিচকে শিয়াল অন্যায় করেছে তুমি তাকে শাস্তি দাও। আমাদের বাবা মা তো কোনো অন্যায় করেনি, বলো তুমি? আর আমরা তো ছোট বাচ্চা, আমাদের বাবা মায়ের জন্য আমাদেরও অনেক কষ্ট হয়। আমাদের তুমি দয়া করে ছেড়ে দাও আন্টি। তুমি যেমন তোমার মেয়ের জন্য কষ্ট পাচ্ছ, আমাদের বাবা মাও তেমন আমাদের জন্য কষ্ট পাচ্ছে আন্টি। তুই তো ঠিক কথাই বলেছিস। আমার মেয়ে বেঁচে থাকলে আমার কাছে হয়তো এভাবে আসার জন্য আবদার করতো। তোদের এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না? তবে বেশ, আমি তোদের এখনই ছেড়ে দিচ্ছি। অন্যজনের শাস্তি আমি কেন তোদেরকে দেব বল? আমি অন্যদের কষ্ট দিতে পারবো না। শোন, ওই মিচকে শিয়াল আমার মেয়েকে বিক্রি করে দিয়েছে, তাই আমি ওই মিচকে শিয়ালকে মেরে ফেলেছি। আমার প্রতিশোধ নেওয়া শেষ। আমি এতদিন শুধু শুধু অন্যায় করেছি, তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি বাছারা। চল, আমি তোদেরকে তোদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তোরা যে আমার সন্তানের মতো।